আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচারে আজকে আমরা শুরুতে আলোচনা করব টাইপ 5 নিয়ে, এবং টাইপ 5-এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি। তড়িৎ বলের উপরিপাতন নীতি হলো তখনই প্রযোজ্য যখন একটা চার্জকে বেষ্টন করে আরও একাধিক চার্জ থাকবে, তখন লব্ধি বলের মান যখন নির্ণয় করব তখন হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি প্রয়োগ করতে হবে। এবং তড়িৎ বলের উপরিপাতন নীতিতে কি বলা আছে যে একটা চার্জকে যদি বেষ্টন করে অনেকগুলো চার্জ থাকে তাহলে প্রত্যেকটা চার্জের সাথে আলাদা আলাদা বলের মান নির্ণয় করে তাদের বীজগাণিতিক যোগফল বের করলেই মোট বলের মান বের হয়ে যাব। আবারও বলতেছি, একটা চার্জকে বেষ্টন করে যদি অনেকগুলো চার্জ থাকে তাহলে প্রত্যেকটা চার্জের সাথে আলাদা আলাদাভাবে বলের মান লব্ধি বলের যোগফলের সমষ্টি, মানে লব্ধি বলটা হবে প্রত্যেকটা বলের আলাদা আলাদা বলের সমষ্টির সমান। এই হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি। আমি যদি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে বুঝাইতে চাই, মনে করো সে ফর এক্সাম্পল এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। এটা মনে করো Q1 চার্জ, এটা প্লাস Q1, এটা হচ্ছে মাইনাস Q2, এটা হচ্ছে প্লাস Q2, এটা হচ্ছে মাইনাস Q3, এটা হচ্ছে প্লাস Q4, এরকম চার্জ আছে। এখন দেখো Q1 আর Q2 এই দুইটা কি প্লাস আর মাইনাস, মানে বিপরীত ধর্মী চার্জ, এটা আকর্ষণ করবে। এই বলের মান মনে করো F1, এই বলের মান F2, এই বলের মান F3, এটার মান মনে করো F4। হ্যাঁ, এরকম যাই হোক আছে মনে করো যে F3 F4। এখন দেখো এখানে আকর্ষণ বলগুলারে তুমি যা প্লাস ধরতে পারো অথবা মাইনাসও ধরতে পারো। যদি আকর্ষণ বলগুলোকে তুমি প্লাস ধরো তাহলে বিকর্ষণ বল হবে মাইনাস, আর বিকর্ষণ বল যদি মাইনাস প্লাস ধরো তাহলে আকর্ষণ বল হবে মাইনাস। এখানে মোট বলের মান যেটা হবে সেটা হলো আকর্ষণ বলগুলার আমি প্লাস ধরতেছি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে F1 এইখানে বিকর্ষণ করবে এটা মাইনাস, F2 এটা আকর্ষণ করবে এটা প্লাস, F3 এটা বিকর্ষণ করবে এটা মাইনাস, প্লাস F4। এটাই হচ্ছে তড়িৎ বলের উপরিপাতের নীতির মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি এর পরের টাইপে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা এবং বিভিন্ন আদানের জন্য তড়িৎ বলরেখার ধারণা। দেখো, তোমরা যদি তোমাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক দেখো তাহলে এই মুহূর্তে তোমরা দেখবা তোমার মোবাইলে 2 দাগ বা 3 দাগ এরকম বা 4 দাগ 5 দাগ এরকম বিভিন্ন রকম নেটওয়ার্ক রয়েছে। মানে আসলে এটা হচ্ছে তুমি তোমার নিকটস্থ টাওয়ারের সাথে কানেক্টেড আছো এবং সেই টাওয়ার থেকে তোমার কানেকশনটা কত মানে স্পষ্ট, কতটা সঠিক আছে এইটাই আর কি মিন করতেছে। এখন এটা হচ্ছে কি যে আবার এমন কিছু জায়গা আছে যে জায়গায় গেলে তোমার মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকে না। যেমন তুমি গভীর সমুদ্রে যদি যাও তাহলে তোমার মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না। এটার কারণ কি? কারণ ওইখানে তড়িৎ বলরেখা নাই। এখানে তড়িৎ বলরেখা বলতে আমরা একটা যেমন একটা টাওয়ার বা একটা টাওয়ার থেকে সিগন্যাল জেনারেট করতে থাকে এবং ওই সিগন্যালগুলো হলো যে সকল এরিয়ার ভিতরে থাকে সেই এরিয়াটাই হচ্ছে ওই টাওয়ারের জন্য তড়িৎ ক্ষেত্র। এবং ওই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কাল্পনিক বলরেখা কল্পনা করি আমরা, দেখবা টেলিভিশনের বিভিন্ন খবরে এরকম যখন মোবাইল সিম বা কোনো কিছুর অ্যাড দেওয়া হয় এই টাইপের, তখন এরকম দাগ দাগ দেখানো হয়। মূলত এগুলা কাল্পনিক রেখা, এগুলাকেই তড়িৎ বলরেখা বলা হইতেছে। মূলত আমরা ডেফিনেশনগতভাবে বলতে পারি কোনো একটা চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী ওই চার্জের প্রভাব বিদ্যমান ওই অঞ্চলে একটি কাল্পনিক রেখা কল্পনা করছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এটাকেই বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখার ধারণার প্রবর্তককে মাইকেল ফ্যারাডে। তড়িৎ বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক চার্জ থেকে উৎপন্ন হয়, ঋণাত্মক চার্জে গিয়া শেষ হয়। তড়িৎ বলরেখাগুলো কখনো একটা আর একটাকে পার্শ্বচাপ প্রয়োগ করে না। তড়িৎ বলরেখাগুলো কখনো ছেদ করে না। কোনো একটা জায়গায় যত বেশি তড়িৎ বলরেখা থাকবে সেখানে তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি হবে। ঠিক তেমনি তড়িৎ বলরেখার আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে আমাদের এই স্লাইডে দেখো কি দেওয়া আছে, একটি ধনাত্মক আধানের সৃষ্ট বলরেখা সমমানের একটি ধনাত্মক ও ঋণাত্মক আধানের পাশাপাশি অবস্থানের ফলে সৃষ্ট বলরেখা তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বের হয়। আমি এগুলো বলছি অলরেডি। সমমানের একটি ধনাত্মক আধানের পাশাপাশি অবস্থানের ফলে সৃষ্ট বলরেখা, অসম্মানের দুটি ধনাত্মক আধানের পাশাপাশি অবস্থানের ফলে সৃষ্ট বলরেখাও কি হয়? তড়িৎ বলরেখা হয়। এরপরে তড়িৎ ক্ষেত্র, কোনো একটা চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী ওই চার্জের প্রভাব বিদ্যমান, অর্থাৎ অপর কোনো চার্জ আনলে সেটা আকর্ষিত বা বিকর্ষিত হয়, ওই অঞ্চলকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। বুঝছো? আর তড়িৎ ক্ষেত্রের
তড়িৎ ক্ষেত্রের মানে পরিমাণ আমরা হিসাব করতে পারি কিভাবে? তড়িৎ ক্ষেত্রের পরিমাণ হিসাব করি মূলত তড়িৎ প্রাবল্যের মাধ্যমে। তড়িৎ প্রাবল্য কাকে বলে? মনে করো এ একটা চার্জ, এই চার্জের চারপাশে এই অঞ্চল ব্যাপী এই চার্জের প্রভাব বিদ্যমান, অর্থাৎ এই চার্জের তড়িৎ ক্ষেত্র এইটা। এখন এইখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ স্থাপন করলে সে 1 কুলম্ব চার্জটা যে পরিমাণ বল অনুভব করবে তাকে তড়িৎ প্রাবল্য বলে। আবারও বলতেছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জের উপর বলের মান E=F/Q। এটা কিন্তু আবার F= আমরা QU লিখতে পারি। এখানে এই সূত্রটাও অনেক সময় কাজে লাগে। এরপরে আমরা এখন এফ এর মান, এর আগে কুলম্বের সূত্র থেকে আমরা এফ এর মান বের করছিলাম, সেই এফ এর মান যদি এখানে বসাই তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা আসবে সেটা হলো E=1/4πε0Q/r²। আশা করি তোমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য বুঝতে পেরেছো। তড়িৎ ক্ষেত্র হচ্ছে জাস্ট ডেফিনেশন, কোন চার্জের চারপাশে যে অঞ্চলব্যাপী প্রভাব থাকে ওই অঞ্চলটাই হলো তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ প্রাবল্য হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের মান বোঝানোর একটা পরিমাপক পদ্ধতি, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মান আছে আর তড়িৎ ক্ষেত্রের মান নাই, এটা একটা ডেফিনেশন জাস্ট। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কি পরিমাণ আছে এটা কার মান দেখে বুঝবো? আমরা তড়িৎ প্রাবল্যের মান দেখে বুঝবো। আশা করি টাইপ 7 পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এই যে তড়িৎ প্রাবল্যের যে সমীকরণ E=F/Q অথবা E=1/4πε0Q/r², এই সূত্রটা দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সলভ করিয়ে দেখাবো যা বিভিন্ন বোর্ডে এসেছিল বা ভার্সিটি পরীক্ষাতে এসেছিল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।